এটি ছিল আমাদের একটা সূত্র বলা হচ্ছে 4 ফান্ডামেন্টাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফর্মুলা। তো এই ফর্মুলাগুলোতে সেটি হচ্ছে যে আমরা কতটুকু জিনিস কিনবো বা কতটুকু কিনবো না সেটি আমরা চারটা ফর্মুলা দ্বারা নিয়ন্ত্রিত করতে পারি বা এই চারটা ফর্মুলার সহায়তা নিতে পারি। সেটি হচ্ছে প্রথমে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি, that is inventory outstanding formula, safety stock formula and recorder point formula. চলো আমরা শুরু করি কি বলছে আসলে। দেখো ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি ফর্মুলা নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা কত পরিমাণ কিনবো। ইকোনমিক ওয়ার্ডার সেটি বোঝাচ্ছে। It is important, আমরা দেখি সংজ্ঞাটার দিকে লক্ষ্য করি, important to buy right amount of inventory stock, either little or neither too much. You use the EQ formula to determine the optimal order quantity, to minimize the cost ordering and receiving and holding an inventory. তো আমরা যখন কোনো জিনিস কিনবো বা অর্ডার করবো বা পারচেজ ফলো করতে পারি। স্যার সবাইকে মিউট করে দেন, কিছু বোঝা যাচ্ছে না আপনার কথা। আমি বলতেছি যে আমরা যখন কোনো কিছু কিনবো বা কোনো কিছু অর্ডার করব আমার ইয়ের জন্য, সেটা কতটুকু পরিমাণে কিনবো সেটা আমরা এই ফর্মুলা দিয়ে সাধারণত বলতে পারি, একটা ধারণা নিতে পারি। সেজন্য সেটাকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফর্মুলা বলছে। আমাদের কেনাটা বা ইনভেন্টরিটা এরকম হওয়া উচিত নয় কি যে আমরা যতটুকু স্টক করব সেটি বেশিও হবে না কমও হবে না, কারণ বেশি হলেও কিন্তু সেটা ঝামেলা, একই তো ক্যাপিটাল যাচ্ছে এবং সেই সাথে সেটাকে অধিক দিন ধরে স্টক করতে হচ্ছে। অপরদিকে আবার যদি কম হয়ে যায় তো সেই ক্ষেত্রে তো আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে। সো আমাদের এমন পরিমাণ কিনতে হবে বা এমন পরিমাণ রাখতে হবে যেন যেটা বেশিও না কমও না। তো এখন এইটা কি বোঝা সম্ভব যে এটি বেশিও হবে না কমও হবে না এত নিখুঁত ভাবে? তো সেগুলোর জন্য কিছু সূত্র রয়েছে, যেমন তার ভিতরে একটি হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু, তোমরা দেখতে পাচ্ছ রুট অফ পাওয়ার 2dk/h। এখানে কে ডি এবং এইচ কি? ডি বলা হচ্ছে ইজ দ্য সেটআপ কস্ট পার অর্ডার, দিস ইজ টিপিক্যালি ইনক্লুডস শিপিং হ্যান্ডলিং, এগুলোকে বোঝাচ্ছে। কে ইজ দ্য ডিমান্ড রেট, কোয়ান্টিটি সোল্ড পার ইয়ার, কি পরিমাণ বিক্রি হয়, এন্ড এইচ ইজ দ্য হোল্ডিং কস্ট পার ইউনিট, প্রত্যেকটার হোল্ডিং কস্ট কতটুকু সেটি। তো এখন এই যে সূত্র যেটা আমরা দেখছি যে আমাদের যে এই ডাটাগুলো যদি থাকে তাহলে আমরা মোটামুটি ধারণা পেতে পারি যে আমরা গতবার এখানে ফিক্সড কস্ট ডি, যেটা ফিক্সড কস্ট পার ইয়ার, এন্ড কে ডিমান্ড ইন ইউনিটস পার ইয়ার, এন্ড ক্যারিং কস্ট, এই কস্ট গুলো সবগুলো দিয়ে আমরা যেটা অর্ডার পাবো সেটি হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমরা যদি এই যে কে ডি এবং এইচ এর মান বসাই তাহলে এখান থেকে একটা আমরা নাম্বার পাবো। তাহলে এই কেডিএইচটা কি আমার গতবারের ইনফরমেশন বা ইনফরমেশন গুলো, যে ফিক্সড কস্ট আমার কত খরচ হচ্ছে এখানে পার ইয়ারে, ডিমান্ড কত ইউনিট এবার হতে পারে আমি সেটা বসাবো, যে ডিমান্ড 5,000 পিস হতে পারে বা এতগুলো হতে পারে, এবং প্রত্যেকটার কস্ট কত এবং সেটির ক্যারিং কস্ট কত, এই সবগুলো মিলে এখান থেকে মোটামুটি যে হ্যাঁ তাহলে আমার কতটুকু কেনা উচিত সে বেসড অন দা প্রিভিয়াস ইয়ার ডাটা। জন্য সেটাকে আমরা বলতেছি যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফর্মুলা, এটার মাধ্যমে আমরা বলতে পারি। যেমন এখানে একটা ম্যাথ দেওয়া আছে সেটা আমরা একটু দেখবো। দেখো অপটিমাম নাম্বার অফ অর্ডারস পার এনাম, অ্যানুয়াল ডিমান্ড বাই কিউ বা ডি, ভাবে আমরা যদি সূত্র বসাই ডি বাই ডি, ইকিউ এর সংজ্ঞা তো আমরা জানি সূত্র রুট ওভার 2dk/h, সেখান থেকে বের করে নিয়েছে। অপটিমাম পিরিয়ড অফ সাপ্লাই, আমরা কত সময়ের উপর বেস আমরা বের করি 1/n, ঠিক আছে। n মানে আবার আমরা জানি 2k/dh, এখান থেকে আমরা পাচ্ছি। ও আলটিমেট মিনিমাম ইনভেন্টরি কস্ট dkh। আচ্ছা সূত্রগুলো একটু দেখবো, মনে রাখবো। এখন আমরা উদাহরণে আসি তাহলে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে। উদাহরণটা একটু ভালো করে দেখি। বলা হচ্ছে toy manufacturer has to supply his customer 800 ইউনিট per year।
3800 ইউনিট খেলনা যে মেনু ইয়ার কাছে সাপ্লাই কাস্টমারের কাছে দেয়। শর্টেজ আর নট পারমিট, শর্ট হওয়া যাবে না। এন্ড ইনভেন্টরি ক্যারিং কস্ট অ্যামাউন্ট 1.4 পার ইউনিট পার annum, এই 1.4 টাকা খরচ হয়। দ্য অর্ডারিং কস্ট পার প্লট ইজ নাও। আমাদের যেটা বের করতে হবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইকিউ বের করতে হবে, অপটিমাম নাম্বার অফ অর্ডারস পার annum সেটা বের করতে হবে, অ্যাভারেজ annual ইনভেন্টরি কস্ট, অপটিমাম পিরিয়ড অর্ডারস অর্ডার। তাহলে আমরা সূত্র ভালো শিখেছি আশা করি। আমরা দেখি তাহলে ডাটায় কি দেওয়া আছে। ডাটায় দেওয়া আছে অ্যানুয়াল ডিমান্ড কত 3800 দেওয়া ছিল, ইনভেন্টরি ক্যারিং কস্ট কত ছিল 1.4 টাকা পার ইউনিট পার annum, অর্ডারিং কস্ট কত ছিল 80 টাকা। ওকে, এখন আমাদের বের করতে হবে কি, বের করতে হবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইকিউ সমান ইওকিউ সমান আমরা কি জানি রুট অফ পাওয়ার 2dk বাই h। তাহলে আমি এখানে সরাসরি 2d বসিয়ে দিব, তাহলে 659 ইউনিটস। তাহলে আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 659 ইউনিট। আমি যদি অর্ডার করি বা তার যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা এটা হচ্ছে মিনিমাম, বা এটি করলে তার কম শর্টেজ হবে না আবার বেশিও হবে না, সেটি হচ্ছে 659টা। অপটিমাম নাম্বার অফ অর্ডারস পার annum, সেকেন্ড সূত্র অ্যানুয়াল ডিমান্ড বাই ইকিউ। অ্যানুয়াল ডিমান্ড কত ছিল 3800, ইকিউ কত ছিল আমাদের আমরা বের করেছি সেটি হচ্ছে 659। তাহলে ভাগ দিলে পাবো 5.6 অর্থাৎ 6টা মোটামুটি, যেহেতু অর্ডার তো এটা আর ইয়ে হতে পারে না 6টা। তাহলে অপটিমাম নাম্বারস মানে এর নিচে না, মোট অপটিমাম 6টা। মিনিমাম অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট, আমরা যদি কস্টের কথা বলি তাহলে সূত্রে আমরা কি দেখেছি, কস্টে হচ্ছে যে 2d খেজ। তাহলে এখানে ডি খেজ সবগুলোর মান আমার জানা আছে, তো মোটামুটি কস্ট আসতেছে 922 টাকার মতো। অ্যান্ড অপটিমাম পিরিয়ড সাপ্লাই পার অপটিমাম অর্ডার টাইমের কথা যদি বলি t = 1/n বা 1/n সমান সমান 1/6 মানে 0.16 ইয়ার। এখন এই 0.16 টাকে 1 ইয়ার দিয়ে 12 মাস দিয়ে যদি কনভার্ট করে গুণ করি তাহলে সেটি মাসে আসবে। তাহলে আমরা এই সূত্রের আমাদের যেটি জানা দরকার, আমরা যদি ডি কে এবং এইচ জানি তাহলে এখান থেকে আমরা সবগুলোই বের করতে পারবো। মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, তারপরে যে অপটিমাম নাম্বার অফ এনাম, তারপরে যদি মিনিমাম ইনভেন্টরি কস্ট, যেটাই বলুক না কেন সবগুলো এখান থেকে আমরা পাবো। তাহলে এই সূত্রটা আমাদের ভালো করে জানতে হবে। তো এটার মাধ্যমে তুমি একটা ধারণা পেতে পারো যে তুমি কতগুলো কিনবে বা কতগুলো তোমার দরকার হতে পারে। ওকে, এরপরে আসি যে ডেইস ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং ফর্মুলা। দেখো ডিআইও সূত্রটা কি বলছে, কস্ট অফ অ্যাভারেজ ইনভেন্টরি বাই কস্ট অফ গুডস সোল্ড ইনটু 365। ডেইস মানে এখানে কিন্তু দিন আসছে, ডেইস ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং ফর্মুলা, অর্থাৎ দিনের হিসাব ধরে আমরা করব। বলা হচ্ছে that this inventory outstanding formula goes a step further than inventory turnover ratio by putting the figure into daily context by providing more accurate picture of the company environment and officially. Generally, a law DIO is preferred, but makes sense of it, and you need to take industry and damage. So একটা দেখো এই average inventory by COGS, আমরা যদি এটা cost of average inventory না পাই তাহলে এখান থেকে average ইনভেন্টরি বাই সিওজিএস থেকে বের করে নিতে পারবো ডেস ইন পিরিয়ড। আমরা কিন্তু এটা 100 মানে 365 বলতে এক বছর, বছরে হিসাব করছি যে আমার ইনভেন্টরি আর ডেস আউটস্ট্যান্ডিং ইনভেন্টরি ফর্মুলাটা যেটা আমাদের আছে। এখানে দেখো যদি কস্ট অফ এভারেজ ইনভেন্টরি বাই কস্ট অফ গুডস সোল্ড বলি তাহলে এভারেজ ইনভেন্টরিটা কি, এভারেজ ইনভেন্টরি কি বিগিনিং ইনভেন্টরি প্লাস ইনভেন্ট। তুমি যখন স্টক করবা তখন কি প্রথমের দিকে তো সব একসাথে থাকবে, মানে ফুলফিল মানে 50টা 50টাই থাকবে, কিন্তু শেষের দিকে তো আর 50টা থাকবে না। তুমি যখন এগুলো সেল দিবা ডেলিভারি করবে আস্তে আস্তে কিন্তু তোমার প্রোডাক্ট কমে যাচ্ছে, তো তোমার জায়গা খালি হচ্ছে। তো এভারেজ ইনভেন্টরি বিগিনিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি বাই 2 সেটা এভারেজ করছে। COGS is your cost of goods sold, কততে বিক্রি করছো, and days period in the number of days time frame and that you want to measure whether this weekly quarterly annually। তুমি ডেস এখানে 365 দিতে হবে এমনটা নয়, তুমি কয়দিন দিবা, 7 দিন 2 দিন, no matter।
এখান থেকে আমরা ডেজ ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং কস্ট বের করতে পারি। সেফটি স্টক ফর্মুলা, কতটুকু সেফটি রাখা দরকার দেখো ফর্মুলাটা, সেটি হচ্ছে সেফটি স্টক ইজ ইকুয়াল টু মিনিমাম ডেইলি ইউজেস বাই ম্যাক্সিমাম লিড টাইম ইন ডেজ। ভালো করে দেখো একটু, সেফটি স্টক ইজ ইকুয়াল টু, সেফটি স্টক মানে কি, যে যেটা নিচে গেলে বা যেটা কতটুক পর্যন্ত আমরা স্টোর করে রাখলে আমাদের আর কোনো ঝামেলা হওয়ার কথা না, এটাই তো সেফটি স্টক, তাই না? তাহলে সেফটি স্টক সমান সমান ম্যাক্সিমাম ডেইলি ইউজ, প্রতিদিন কত সর্বোচ্চ কত আমরা ব্যবহার করি, ইনটু ম্যাক্সিমাম লিড টাইম ইন এ ডেজ, সারাদিনে কতক্ষণ আমরা কাজ মানে উৎপাদন করা হয় এবং কতটুকু ম্যাক্সিমাম। দেখো আমরা সেফটি স্টক বের করতে গেলে তো আমাদের ম্যাক্সিমামটাই জানতে হবে। দিলে আমাদের তো মায়েরা কি করে যে চাল রেখে দেয় বাসায়, চাল রেখে দিয়ে বলে যে তারা কিন্তু চিন্তা করে যে কতদিন যাবে, এটা চিন্তা করতে পারে না, তারা কিন্তু চিন্তা করে যে আমি 2 বেলা ভাত রান্না করলে কতটুকু চাল লাগবে, সেই হিসাবে কিন্তু তিনি সেফটি স্টক করে রাখে। তো হিসাবটা কি, যে ম্যাক্সিমাম ডেইলি প্রতিদিন কতগুলো লাগবে এবং কত সময় ধরে, মাইনাস অ্যাভারেজ ডেইলি ইউজেস বাই অ্যাভারেজ লিড টাইম ইন এ ডেজ। অ্যাভারেজ তো আর ম্যাক্সিমাম আর অ্যাভারেজ তো এক না। মনে করো একজন লোক প্রতিদিন একজন একটা পরিবারে প্রতিদিন মনে করো অ্যাভারেজে 2 কেজি করে চাল লাগে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দিনে 2 দিনে টাইম ইন ডেজ 2 দিনে 2 কেজি চাল লাগে, তাহলে 2 2 4। আর ম্যাক্সিমাম কতটুকু লাগছে, তাহলে ম্যাক্সিমাম কি লাগতে পারে 2 দিনে, টাইম যদি 2 দিন হয় এবং ম্যাক্সিমাম যদি এটা হয় তাহলে ম্যাক্সিমামটা দিতে হবে। সে হয়তো কোনোদিন 3 কেজি খেয়েছে বা কোনোদিন 3 কেজি লেগেছে, তাহলে 3 ইনটু 6, তাহলে 6 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2। তাহলে এই 2 আমার যা আছে তার থেকে 2 বেশি রাখতে হবে, এটি হচ্ছে আমার সেফটি স্টক, তাই না? আমার তো ম্যাক্সিমামের বেশি তো আর খেতে পারবো না বা ম্যাক্সিমামের বেশি তো আর ইউজ করতে পারছি না, তো সেটাকে আমরা বলতেছি সেফটি স্টক ফর্মুলা। তো এই সেফটি স্টক ফর্মুলার মাধ্যমেও আমরা কতটুকু বেশি রাখবো সেটি কিন্তু নির্ধারণ করা যায়। সর্বশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে রিডার পয়েন্ট ফর্মুলা, যেটা বলা আছে উই ইউজ দ্য রেকর্ড reorder point calculation to determine when the recorder stock. Small business owners rely on the institution and past experience to know when the place in order. But সূত্র দেখো, সূত্র কি বলছে, রিওয়ার্ডার পয়েন্ট, রিওয়ার্ডার শব্দটা তো আমরা বুঝতেছি তাই না, যে বারবার যেটি রিওয়ার্ডার, অ্যাভারেজ ডেইলি ইউজেস ইনটু অ্যাভারেজ লিড টাইম ইন এ ডেজ প্লাস সেফটি স্টক, সেটাকে আমরা রিওয়ার্ডার পয়েন্ট বলছি। কি সেফটি স্টক তো আমরা বুঝছি যে সেফটি স্টক 2 কেজি ওখানে পাইলাম, অ্যাভারেজ ডেইলি ইউজেস ইনটু অ্যাভারেজ লিড টাইম ইন এ ডেজ, তাহলে এটাকে আমরা রিঅর্ডার পয়েন্ট বলছি। তাহলে পুরোটা থেকে আমরা সেফটি স্টক সহ, তাহলে আমার এই যে তুলা, মনে করো এত টন তুলা আনছি, এটা এতদিন যাবে এরপর আবার আনতে হবে, তাহলে আমরা সেই রিঅর্ডার পয়েন্টটা ধরতে পারবো। যাই হোক, একটু শেষের দিকে সূত্রগুলো জটিল, এটা আবার একটা ক্লাসে আমি বুঝাবো, তোমরা একটু স্টাডি করো, যদি না বুঝে থাকো এটাকে আবার আমি বলবো সামনের ক্লাসে। দেখি প্রথমে এটা দিয়ে শুরু করব। আমাদের এগুলোই ছিল, সেটি হচ্ছে যে ইনভেন্টরি কন্ট্রোলের উপর ছিল। তোমাদের হয়তো আরেকটা ক্লাস আছে, আমি শেষ করে দিচ্ছি সংক্ষেপে। তো প্রথমে আমরা দেখেছি ইনভেন্টরি কি জিনিস সেটি দেখেছি, টাইপস অফ ইনভেন্টরি সেটি আমরা দেখেছি, তারপরে রয়েছে যে কেন দরকার সেটি দেখেছি, তারপরে আমরা জেনেছি যে ম্যানেজমেন্ট কি, প্রসেসটা কি, তারপরে রয়েছে উদাহরণ সহ ইনভেন্টরি কন্ট্রোল কি, এর গুরুত্ব কি, কোন কোন বিষয়গুলো প্রভাবিত করে, তারপর বিভিন্ন প্রকার কস্ট, তারপর কস্টের ডিটেল সহ, এবং কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, এবং সেই কন্ট্রোল করতে গিয়ে আমাদের আরো কিছু ম্যানেজমেন্ট টার্মস ছিল এবং সেই সাথে কিছু ফর্মুলা ছিল, যে আমরা কিভাবে আমাদের যে রাইট লেভেল, রাইট টাইম, রাইট এটির একটি ধারণা পাওয়ার জন্য আমরা এই কথাগুলো বা এই সূত্রগুলো ইনক্লুড করতে পারি। তো এই ছিল আমাদের আজকে, ধন্যবাদ সবাইকে।